আসসালামু আলাইকুম। দূরে ও কাছের শিক্ষার্থী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক। আমি তোমাদের মাঝে একটা পাঠ উপস্থাপনা করব। আমার পাঠ্য বিষয় ইতিহাস বিষয়ে পাঠ উপস্থাপনা করব। আমার পাঠ্য বিষয় যে ইতিহাসের প্রথম অধ্যায়ের ইতিহাস কি, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, ইতিহাস পাঠের প্রকারভেদ। তোমরা তো সবাই ভালো আছো, তাই না? আচ্ছা, তাহলে বই খাতা নিয়ে রেডি হও, আমি আমার পাঠে ফিরে আসছি। আমরা কি জানি যে ইতিহাস কি জিনিস? আচ্ছা, না জানলে আমরা জেনে নিই। আমরা তো বাঙালি, তাই না? আমাদেরও কিন্তু আছে গৌরবময় ইতিহাস, তাই তো? এই যে ব্রিটিশরা আমাদের দেশকে 200 বছর রাজত্ব করেছে ব্রিটিশ। তারপরে এসেছে কিন্তু পাকিস্তান রাজত্ব করেছে 23 বছর। এই 23 বছরেই কিন্তু অনেক কিছুই আমাদের জানা অজানা আছে। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা কিন্তু আমাদের কি বলতে পারো তোমরা? এটা কিন্তু আমাদের ইতিহাস, গৌরবময় ইতিহাস। তারপর 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, এটাও কিন্তু আমাদের ইতিহাস। 1969 সালে গণ অভ্যুত্থান, 1966 সালে 6 দফা দাবি, এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ইতিহাস। তাহলে আমাদের জানতে হবে যে ইতিহাস কি, তাই না? আমরা কিন্তু জানি, তবু আমরা আরেকটু জেনে নিই। হ্যাঁ, ইতিহাস হলো পূর্বের ঘটনাকেই আমরা ইতিহাস বলি, কিন্তু এটাও সত্য, কিন্তু পূর্বের ঘটনাটা কিন্তু সত্য হতে হবে, সত্য ছাড়া কিন্তু ইতিহাস নয়, তাই না? যেমন বিজ্ঞান কি করে? স্বয়ংসম্পূর্ণ, প্রমাণ ছাড়া কিন্তু বিশ্বাস করে না। তেমনি ইতিহাসটাও কিন্তু একটা প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে এবং সত্যতা থাকতে হবে। সত্য না হলে কিন্তু সেটা ইতিহাস আমরা বলতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি আজকে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, তাই না? ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, তাই না? আমরা এটা খাতায় লিখে নিই। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে। তাহলে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, তাই তো? যার অর্থ ঐতিহ্য, যার অর্থ কি? ঐতিহ্য। যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য মানে কি? ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সাংস্কৃতিক, ইত্যাদি, তাই না? তাহলে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি, ভাষা, তাই না? ভাষা ইত্যাদি। তাহলে আমরা আরেকটু খাতায় লিখে নিই, তাই না? ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ইত্যাদি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে একটু কি করবো? মুছে দেবো? লেখা হয়েছে সবার? আচ্ছা, মুছে দিলাম।
তাহলে আমরা কি বললাম, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাকে আমরা ইতিহাস বলি, কিন্তু এরপরে অতীতের কিন্তু সত্য ঘটনা হতে হবে, সত্য কিন্তু না হলে হবে না। যেমন অতীতের আমরা যেমন রাজা রানীর গল্প শুনেছি না, অতীতের কিন্তু রাজা রানীর গল্প কাদের কাছে শুনেছি? নানা নানি অথবা দাদা দাদি বা আমার কাছে রাজা রানীর গল্প শুনেছি, কিন্তু সেটা তো স্বয়ং সম্পূর্ণ সত্য না, তাই না? ওটা একটা গল্প মাত্র। কিন্তু তোমার ইতিহাস হতে গেলে সেটা কি প্রমাণ থাকতে হবে। বিজ্ঞান যেমন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না, ইতিহাসও কিন্তু প্রমাণ ছাড়া সেটা সঠিক না হলে সেটা কিন্তু আমরা ইতিহাস ধরতে পারি না, তাই না? এই কারের ভাষায় ঐতিহাসিক, দেখো এইস তাহলে এ হর্ষয় চ, এইস এইস কারের ভাষায়, এর ভাষায় এইস কারের ভাষায় কি বলা যায়? ইতিহাস হলো বর্তমান, ইতিহাস ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। তাহলে এই কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। সংলাপ, তাই না? আরো ঐতিহাসিক বিভিন্নভাবে ইতিহাসে সংজ্ঞায়িত করেছেন। এইস কার, এটা কিন্তু একটা ঐতিহাসিকের নাম। হ্যাঁ, উনি বলেছেন কি যে ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে সংলাপ। তাহলে বর্তমান অতীতের ভেতরে কিন্তু একটা যোগসূত্র থাকতে হবে, তা না হলে সেটা কিন্তু ইতিহাস পরিপূর্ণ ইতিহাস হতে পারে না, তাই না? আবার দেখো, আবার হচ্ছে ঐতিহাসিক হেরোডোটাস, ঐতিহাসিক হেরোডোটাস কি বলেছেন, দেখো কিভাবে সংজ্ঞায়িত করেছেন। ঐতিহাসিক হেরোডোটাস, ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন, কি বলেছেন? ইতিহাস হলো যা সত্যিকারের অর্থ ছিল। ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল, ছিল বা সংগঠিত হয়েছিল। দেখো তাহলে কি বলেছে, এই কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। আর ঐতিহাসিক হেরোডোটাস কি বলেছেন? ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল, তাই না? অবশ্যই সেটা হতে হবে, তা না হলে সেটা কিন্তু আমরা ইতিহাস বলতে পারি না। আবার দেখো, আবার হচ্ছে লিওপোল্ড ফন্ট, তিনি আবার কিভাবে সংজ্ঞায়িত করেছেন? ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্ক, ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কের মতে তিনি কি বলেছেন? দেখো, ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কের মতে তিনি বলেছেন প্রকৃতপক্ষে
প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান, যা ঘটেছিল তা অনুসন্ধান করা ইতিহাস। তাহলে কি আমরা বুঝতে পারলাম ইতিহাস কি জিনিস? তাহলে ইতিহাস প্রকৃতপক্ষে আমরা কি বলতে পারি? অতীতের ঘটনাকে আমরা ইতিহাস বলে আখ্যায়িত করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ইতিহাসকে আমরা শিখলাম, তাই তো? এবারটা আমাদের ইতিহাসের ইংরাজি কি আমরা একটু জেনে নেই। গ্রিক শব্দ হিস্টোরিয়া, HISTORIA, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দটির উৎপত্তি, হিস্টোরি শব্দটির উৎপত্তি, তাই তো? তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দটির উৎপত্তি। এই হিস্টোরির বাংলা কি হলো? ইতিহাস। তাহলে হিস্টোরি শব্দটি কিন্তু ইংরেজি শব্দ, তাই না? হিস্টোরি হিস্টোরির প্রতিশব্দ কি? প্রতিশব্দ ইতিহাস। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো হিস্টোরি শব্দটি প্রথম কিরা ব্যবহার করেন আমরা জানি, না জানলে একটু জেনে নি। হ্যাঁ, হিস্টোরি শব্দটি প্রথম ব্যবহার করেছেন হেরোডোটাস। কে? হেরোডোটাস। হেরোডোটাসের কিন্তু আরেকটাও পরিচিত আছে, ইতিহাসের জনক হিসাবে খ্যাত। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, তাই না? তাহলে আমরা শিখলাম ইতিহাস কি, তাই না? ইতিহাসের উৎপত্তি কোথা থেকে। তবে আর কি ইতিহাসের এবারে কি শিখবো? ইতিহাসের প্রকারভেদ, তাই না? ইতিহাসের কয় ভাগে ভাগ করা হয়েছে জানি? ইতিহাসের উপাদান দুইটি, বুঝেছ? ইতিহাসের উপাদান দুইটি, লিখিত উপাদান আর অলিখিত উপাদান। লিখিত উপাদান যেমন হচ্ছে কোনো ব্যক্তির জীবনী, তাহলে এটা কি আমরা কোনোখানে দেখে বা কোনো দেয়ালে টাঙানো যদি থাকে আমরা বুঝতে পারবো এই ব্যক্তির জীবনী কেমন? যদি না পড়ি তাহলে আমাদের পড়তে হবে, তাহলে সেটা কিন্তু থাকবে আমাদের কোনো বই পুস্তকে, তাই না? যেমন হচ্ছে ধরো শেখ মুজিবুর রহমানের দিয়ে বলি, শেখ মুজিবুর আমাদের হচ্ছে মহান নেতা, তাই না? তার এই যে অসমাপ্ত জীবনী যদি আমরা খুঁজতে যাই তাহলে কোথায় পাবো? আমরা সেটা কিন্তু আমরা পাবো কোথায়? বই পুস্তকেও হচ্ছে পাবো। আবার কি তার একটা অসমাপ্ত আত্মজীবনী কাহিনী লেখা আছে, তাই না? সেখানে, তাহলে এটা কি লিখিত উপাদান। আবার কোনো মহাভারত, যেমন মহাভারত, এটাও কিন্তু একটা লিখিত উপাদান, তাহলে এগুলা লিখিত উপাদান। আর অলিখিত উপাদানের ভেতরে কি আছে? যেমন কারোর যদি কোনো মূর্তি রাখা হয় তাহলে সেটা কি লেখা তো যাচ্ছে না, তাই না? স্বচক্ষে আমরা সেটা দেখতে পাচ্ছি, তাই তো? মূর্তি, তারপর হচ্ছে মুদ্রা, তাই না? শিলালিপি, এগুলা সব কি? যেমন স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, এগুলো কি সব আমাদের অলিখিত উপাদান, তাই না? আচ্ছা, তাহলে ইতিহাসের উপাদান কয়টি আমরা শিখলাম? ইতিহাসের উপাদান কয়টি? দুইটি, লিখিত আর অলিখিত, তাই তো? এবার শিলালিপি হচ্ছে তাহলে যেটা স্মৃতিস্তম্ভ সেটা তো হচ্ছে কারোর স্মরণে বা কোনো কিছুর বিনিময়ে কিন্তু সেই স্মৃতিটা কি হচ্ছে এক জায়গায় আছে, সেটা আমরা যে ধর শিক্ষা সফরে যাচ্ছি তাহলে ছেলেমেয়েরা যদি জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে যে স্যার এটা কি ওইটা কি, তখন কিন্তু ওই হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারিনি, তখন ওই জায়গায় লেখা থাকে, তাই না? যে এটা অমুক জিনিস, এটা এই জিনিস হয়, এটা জিনিস, ঠিক আছে? এবারে দেখো লিপিমালা, যেমন সরকারি লিপি, যুদ্ধ বিগ্রহ, তাই না? কত হচ্ছে সেই শাসক কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছে, তাই তো? এগুলো থাকবে সবই কিন্তু লিপিমালার মধ্যে। তো সন, তারিখ, এগুলা কিন্তু সব কিছু বিস্তারিত থাকবে।
তারপর সেই হচ্ছে সরকারের উত্থান পতন সব কিছুই কিন্তু সেই জায়গায় লিপিমালার মধ্যে বন্দি থাকবে। তার মুদ্রা, মুদ্রা রাজা কোথা থেকে কোন পর্যন্ত রাজত্ব করেছে, তাই না, যে রাজার এই সম্রাট বা রাজা কোথা থেকে কোন সাল থেকে কোন সাল রাজত্ব করেছে এবং সেই সময় তার সভ্যতার উত্থান পতন সব কিছুই কিন্তু সেই মুদ্রা দেখে আমরা সন তারিখ সব নির্ধারণ করা যায় মুদ্রা দেখে, তাই তো। এবার স্থাপত্য ভাস্কর্য যেমন স্মৃতিস্তম্ভ, তাই না, শহীদ মিনার, এগুলা কি সব কিছুই দেবদেবীর মূর্তি, এগুলো সবই কি হচ্ছে আমাদের কি ভাস্কর্য, তাই না। এবারে ইতিহাসের প্রকারভেদ, তাহলে আমরা জানলাম কি ইতিহাস কি, ইতিহাসের কি উপাদান, তাই না। এবারে কি ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের প্রকারভেদ কিন্তু প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত কিন্তু দুই ভাগে, ভৌগোলিক আর কি বস্তুগত, তাই না। ভৌগোলিক অবস্থানগতকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে, তিন ভাগে, বুঝছো। তাহলে আমরা একটু লিখে নিই। গবেষণা, গবেষণার সুবিধার্থে গবেষণার সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। ভৌগোলিক অবস্থানগত ভৌগোলিক অবস্থানগত এক, 2 নম্বর বিষয়বস্তুগত। তাহলে গবেষণার সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ভৌগোলিক অবস্থানগত আর কি বিষয়বস্তুগত। এবারে ভৌগোলিক অবস্থানগতকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে জানি আমরা, না জানলে একটু জেনে নেই। ভৌগোলিক অবস্থানগতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস 1, 2 নম্বর জাতীয় ইতিহাস, 3 নম্বর আন্তর্জাতিক ইতিহাস, তাই না। স্থানীয় আর আঞ্চলিক ইতিহাস, যেমন কোনো তোমার এলাকায় ধরো পুরো একটা ঘটনা ঘটলো, তাই না, সেটা হবে কি তোমার আঞ্চলিক বা স্থানীয়। আবার ধরো হচ্ছে আমাদের যেটা জাতীয় ইতিহাস, হ্যাঁ, স্থানীয় আন্তর্জাতিক হলে এবার জাতীয় ইতিহাস। জাতীয় ইতিহাসটা কেমন, যে আমাদের বাংলাদেশের ভেতরে যে ঘটনাগুলো ঘটে, যেমন আমরা তো বাঙালির জাতি, তাই না, আমাদের কি একসময় মুক্তিযুদ্ধ হয়েছে না, হচ্ছে 9 মাস শাসন করে কিন্তু আমরা এই দেশ স্বাধীন পেয়েছি, তাই না। শাসকরা খুবই আমাদের কিন্তু নির্যাতন করেছে, যেমন হচ্ছে এটা হলো কি জাতীয় ইতিহাস, তাই না। যেমন মুক্তিযোদ্ধা, যেমন হচ্ছে তোমার হচ্ছে 66 সালে হচ্ছে 1966 সালে যে হচ্ছে হয়েছে 6 দফা দাবি, এগুলা কি আমাদের জাতীয় ইতিহাস, তাই না। ভাষা আন্দোলন, আর যেটা হচ্ছে আন্তর্জাতিক, সেটা যেমন সারা বিশ্বর মধ্যে যেটা ঘটে সেটা হলো আন্তর্জাতিক। যেমন আমাদের এখন করোনা ভাইরাসের সময় না, করোনা ভাইরাসটা কি খালি বাংলাদেশের মানুষের হচ্ছে তা কিন্তু নাই, সারা বিশ্ব জুড়ে কিন্তু হচ্ছে। তাহলে এটা হলো আমাদের কি আন্তর্জাতিক ইতিহাস, বোঝা গেল। এবারে দেখো বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে, 5 ভাগে। তাহলে কি কি জানি আমরা, না জানলে তো জানা নেই। সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, তাই না, তারপরে সাম্প্রতিক ইতিহাস আর কি অর্থনৈতিক ইতিহাস, তাই না। তাহলে ইতিহাস আলোচনার অল্পতে তো হয় না, অনেক আলোচনা করতে গেলে অনেক কিছু চলে আসে কিন্তু, তাই না। তাহলে তাহলে আমরা কি কি শিখলাম, ইতিহাস কি, ইতিহাসের
প্রকারভেদ, তাই তো। এবারটা আসছে কি ইতিহাসের পরিসর। ইতিহাসের পরিসর আমাদের এক সময় কিন্তু আমরা কিসের ওপর নির্ভর ছিলাম? খালি খাদ্যের ওপর নির্ভর ছিলাম, তাই না? প্রাক ঐতিহাসিকের প্রথম যুগে মানুষ খালি খাদ্য নিয়ে ব্যস্ত থাকতো, তাই তো, যে কিভাবে ফসল উৎপন্ন করবে। আর তার আগে তো মানুষ তো খালি ফলমূল খেয়ে বাঁচত। আদিম যুগের মানুষ কি খেয়ে বাঁচত? ফলমূল, তাই না? কাঁচা মাংস তারা রাঁধতেও জানতো না। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের সব কিছুই বদলে গিয়েছে, তাই না? তাহলে ইতিহাস কি হচ্ছে? বিস্তার কিন্তু ঘটেই যাচ্ছে, তাই না? একের পর এক বিস্তার পরিসর আমাদের ঘটতেই আছে। তাহলে সেই সময় খাদ্যের প্রাগৈতিহাসিকের সময় কি করতো? মানুষ খাদ্যের উপর নির্ভর ছিল। এখন দেখো নতুন 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 কিছু প্রযুক্তির ফলে এই খাদ্যটা কিভাবে উৎপন্ন করবে। এক সময় দেখা যাচ্ছে কোদালও তো ছিল না, কিন্তু মানুষ মাটি খুঁড়ে চাষাবাদ করতো। তারপরে এখন কি পাওয়ার টিলার এসছে, পাওয়ার টিলারে মাটি খুঁড়ে পরে কিন্তু জমি চাষ করছে। কিন্তু একসময় এটাও ছিল না, লাঙ্গলের প্রচলন ছিল, তাই না? মানুষ কিভাবে খাদ্য ফলাতেই জানতো না কিভাবে খাদ্য ফলাতে হবে। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কিছুই কিন্তু আমাদের পরিবর্তন এসেছে। তাহলে ইতিহাসের বিস্তারও কিন্তু ঘটছে, তাই না? একের পর এক আমাদের যেমন ব্রেন শক্তি বৃদ্ধি পাচ্ছে, তেমন একের পর এক কিন্তু আমাদের প্রযুক্তির দিকেও এগিয়ে চলে যাচ্ছি আমরা, তাই না? আচ্ছা দেখো, এবারে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, তাই না? ইতিহাস কিসের জন্য আমরা পাঠ করব? জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। ইতিহাস পাঠ করলে আমাদের কি হয়? জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, তাই না? যেমন ভালো মন্দ বোঝার ক্ষমতা বৃদ্ধি হয়। যেমন এক সময় সভ্যতার কিভাবে চলেছে, তাই না? যেমন রোমান সভ্যতা, আসিরীয় সভ্যতা, তাই না? একের পর এক তাদের সভ্যতার কিভাবে উত্থান হয়েছে, কিভাবে পতন হয়েছে। কিন্তু এই ইতিহাস পড়লে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, তাই তো। এবারটা আমাদের কি করে? সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস পড়লে আমরা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আছে, তাই না? তাহলে কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে আমাদের সচেতন করবে, সৎ নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইতিহাস সাহায্য করে, তাই তো। এবারে দৃষ্টান্ত সাহায্যে শিক্ষা দেয়। তাহলে ইতিহাস আমাদের কি করে? দৃষ্টান্ত স্বরূপ, শিক্ষার স্বরূপ ইতিহাস কিন্তু আমাদের সব শিক্ষা দিয়ে থাকে, শিক্ষণীয় বিষয়। তাই বলা হয় ইতিহাস দর্শনীয়। তাহলে আমরা আজকে কি কি শিখলাম একটু বলো দিনি, কে বলতে পারবে? হ্যাঁ, ইতিহাস কি? এবার ইতিহাসের উপাদান। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ইতিহাসের উপাদান কয়টি? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। ইতিহাসের উপাদান দুইটি। কি কি বলতে পারবে? আচ্ছা, একজন এসো তো, তোমাদের মধ্যে থেকে একজন এসো, লেখো দিনি বোর্ডে ইতিহাসের উপাদান দুইটি। হ্যাঁ, সুন্দর লিখেছো, লিখিত উপাদান, অলিখিত উপাদান। আচ্ছা, ইতিহাসের প্রকারভেদ বলতে পারবে? ইতিহাসের গবেষণা ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সুন্দর বলেছো, দুই ভাগে। কি কি? হ্যাঁ, ভৌগোলিক ও আঞ্চলিক ইতিহাস আর বস্তুগত ইতিহাস। বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে জানি আমরা? হ্যাঁ, বস্তুগতকে আমরা 5 ভাগে ভাগ করেছি। এই 5 ভাগে ভাগ করা যায়, তাই তো। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বলেছো। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ খাতা লিখে নাও। লিখিত উপাদানের 5টি নাম।
লিখে আনবে। সবাইকে ধন্যবাদ। ক্লাস এখানেই বর্জন করছি। সেই সাথে সবাই ভালো থেকো। খোদা হাফেজ।